আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেজন্য আমি আবারও লাইভের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য আমি আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় ৪৫,৮১০ জন গ্রাম পুলিশ সদস্য, সেই সাথে আমার ফেসবুকে থাকা ১৯,০০০ ফ্যান অ্যান্ড ফলোয়ার, যারা যেখান থেকে লাইভটি যখন দেখবেন, আমি যারা মুসলমান আছেন তাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমার ফেসবুকের সকল ফ্যান অ্যান্ড ফলোয়ার যারা আছেন তারা ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়া এবং শুভকামনা সকলের জন্য রইল। সকলকেই অনুরোধ করব যে যেখান থেকে যখন লাইভটি দেখবেন, দেশ থেকে অনেকেই দেখেন, বিদেশ থেকে অনেকেই দেখেন, যে দেশ এবং বিদেশের যত বন্ধুরা আছেন, যদি মন চায়, যদি আসলে ফ্রেন্ড হিসেবে ভালোবাসা থাকে, অবশ্যই আমার লাইভটি শেয়ার করবেন। এটা আপনার কাছে চাবো, কারণ এটা মস্ত বড় কিছু চাওয়া না, শুধু একটা শেয়ার করবেন। তো ইতিমধ্যেই অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই 30 জন লাইভে যুক্ত হয়েছেন। আমার একটি ভাই কমেন্ট করেছেন, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আরেকটি ভাই বিজয় দাস ভাই লিখেছেন, ভাই কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ। আরেকটি ভাই লিখেছেন আবিদ ভাই, যে চোখেরও একটু সমস্যা, তো এই লেখাটা একটু ঝাপসা ঝাপসায় দেখি, কারণ শারীরিকভাবে খুব একটা অসুস্থ না, আবার বয়সও একটু হলেও হয়েছে, একেবারে কম না। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার স্বদেশ গ্রাম পুলিশ ভাই, আল্লাহ পাক আপনাকে হায়াত দান করুক, আমিন। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই। আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে হায়াত দান করেন। আপনাদের পরিবারের সদস্য যারা যারা আছে, যাদের পিতামাতা জীবিত আছেন, তাদের পিতামাতাকে আল্লাহ হায়াত দান করেন। সেই সাথে স্ত্রী সন্তান নিয়ে যাতে আপনারা ভালো থাকেন, আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি। আর আমার জন্য যারা দোয়া করেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। প্রত্যেকের জন্য প্রত্যেকের দোয়া ছাড়া আসলে কিছু করার নেই। আমার এমডি মামুন ভাই, না মাইমুন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমার নীলরঞ্জন দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদা, আপনি কেমন আছেন? আমার মেহেদি হাসান অপু ভাই লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই কেমন আছে? মাশাআল্লাহ ভাই। আপনারা কেমন আছেন ভাই? আমার মিজান ভাই, এমডি মিজান ভাই, ভাইয়া আমি লক্ষ্মীপুর রায়পুর থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই। এই শীতের রাত, কষ্ট করে রাত্রি 9টা, মানে অনেক রাত। আসলে লাইভটিতে আসতাম 8:30 বাজে, কিন্তু আমি দেখলাম আমার ডিক্লেয়ার কিন্তু আরও এই 7 দিন আগে আমি ডিক্লেয়ার দিয়েছি। বলেছিলাম আপনাদেরকে যে গত রবিবারে খুব সম্ভবত লাস্ট লাইভ করেছিলাম, না শনিবারে, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাতে দৌড়ঝাঁপ করব। আর লাস্ট যে লাইভটা করেছিলাম সেটা করেছিলাম সোমবার দিন, যে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন দৌড়ঝাঁপ করব। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে হয়তো আপনাদের কাজ করব, বা শুক্রবার দিন আন্দোলনের ডাক দেব কিনা সেটা শুক্রবারে লাইভে এসে জানাবো। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আন্দোলনের ডাক দেব। তো আমি আজকে লাইভে আসবো, এটা কিন্তু আগেই আমি ডিক্লারেশন দিয়ে দিয়েছি। তো হঠাৎ করেই দেখলাম, আমি 8:30টায় লাইভে আসার চিন্তা ধারণা ছিল, কিন্তু হঠাৎ করেই দেখলাম ফেসবুক মিডিয়াতে যে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিলাল সাহেব তিনি লাইভে আসবেন রাত্রি 8:30 বাজে। তো যাই হোক, তাকে সম্মানপূর্বকই একরকম, যে তিনি যখন 8:30টায় লাইভে আসবে, একই টাইমে আমি লাইভে আসলে এইটা হয় না। তো কে কার লাইভ কখন দেখবে? তো যেই কারণে কিন্তু আমার লাইভটা 9টায় একটু রাত্রে হলো। তো আমি নিজেও কিন্তু
বিল্লাল সাহেবের লাইভে এতক্ষণ ছিলাম। তিনি লাইভে আসছে 8:30 আসার কথা থাকলেও তিনি লাইভে আসছে 8:38 তো যাই হোক, এই 20 মিনিট আর অতিরিক্ত 2 মিনিট, 9:02 আমি লাইভে আসলাম। এই সময়টা আমি তার লাইভ দেখলাম, যে যদি ভালো কোনো, তিনি কিন্তু এই লাইভের যে পোস্টটি করেছিলেন সেই পোস্টে তিনি লিখেছিলেন যে আগামীকালকে লাইভে আসব, খুব গুরুত্বপূর্ণ, তো প্রত্যেকেই শেয়ার দেবেন। তো সেই কারণে আমি কিন্তু তার লাইভে যে দেখি কি গুরুত্বপূর্ণ কথা বলে, আসলে যদি সত্যি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তার লাইভটিও দেখা দরকার। কারণ তিনি কিন্তু বারবারই এই পর্যন্ত 3টা পোস্ট করছে, 15 দিন হয়ে গেছে। 15 দিনে 3টা পোস্টে তিনি এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। এখন আমিও কিন্তু প্রস্তুত ছিলাম। তো তার লাইভে অনেকগুলো কথা শুনলাম। আমি রংপুর জেলা পীরগঞ্জ থানা থেকে 13 নং ইউনিয়ন পরিষদ। ধন্যবাদ ভাই। আমার ফারুক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম লাল ভাই, আপনার জন্য অনেক দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ ভাই। আমার দিন ইসলাম ভাই লিখেছেন, ভাই এত কষ্ট করেন, ওকল ওকল এখন শূন্য। হ্যাঁ ভাই। আমার একটা ভাই লিখছেন, কি পদক্ষেপ নিয়েছেন লালিমিয়া ভাই? হ্যাঁ ভাই, আমি বলবো, তবে পদক্ষেপটা আপনাদের জন্য হয়তো বা ভালো লাগবে না। আমি বলবো যে পদক্ষেপটা নিয়েছি আজকে আমি বলবো। আমার হানিফ ভাই লিখেছেন, ধন্যবাদ প্রিয় কলিজার ভাই। অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই। কেমন আছেন ভাইয়া? গোপালগঞ্জ থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনারা কেমন আছেন? তো যাই হোক, আপনারা প্রত্যেকে লাইভটা শেয়ার দিবেন। আমি কিন্তু একটা কথা বলি, শেয়ার দিতে এই কারণেই বলি যে আসলে আমার পোস্টগুলো আজকে দেখেছেন যারা দেখেন, যে আমার পোস্ট হচ্ছে 45,810 জন মানুষের অধিকার আদায়ের জন্য আপসহীনভাবে নেতৃত্ব, আপসহীনভাবে যুদ্ধ, সেগুলো নিয়ে আমার পোস্ট। আমার পোস্টটা শেয়ার দিলে লাভ আপনাদের হবে। আমি আমার মাথা ছুঁয়ে বলতেছি, একটা টাকাও আমি ফেসবুক থেকে এখন পর্যন্ত তুলি নাই। তো ফেসবুক থেকে টাকা তোলার উদ্দেশ্য নিয়ে আমি শেয়ার দিতে বলি না, কমেন্ট করতে বলি না, বা ভাইরাল করতে বলি না। সেটাও বলি আপনাদের জন্য, 45,810 জন গ্রাম পুলিশের লাভের জন্য। কারণ আমার আইডিটা আপনারা জানেন যে এই প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের ঊর্ধ্বতন মহল আছে, তারা আমার আইডিটা দেখে। তো এই যে কথাগুলো, সেগুলো যদি আপনারা বেশি বেশি শেয়ার করেন তাহলে ঝড় উঠে, তাহলে হয়তো বা কোনো সিদ্ধান্তে সরকার যেতে পারে। যেই কারণে আমি আমার পোস্টগুলো আপনাদেরকে বেশি বেশি শেয়ার দিতে বলি, আমার লাভের জন্য না। গজারিয়া থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। খুলনা রূপসা থেকে ধন্যবাদ ভাই। তো যাই হোক, তো এই যে সেক্ষেত্রে আমি কিন্তু এতক্ষণ বিল্লাল সাহেবের বিষয়টা নিয়ে একটু কথা বলি, তারপরে আমি মূল কথায় চলে যাব যে আমি কি সিদ্ধান্ত নিয়েছি। আপনাদেরকে আজকে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল যে শুক্রবার দিন সিদ্ধান্ত দেব আন্দোলনের ডাকে। তো সেই ব্যাপারটা আমি আপনাদের সাথে খোলাসা করব। তো আমি বিল্লাল সাহেবের লাইভে কিছু কথা শুনলাম, তিনি কিছু কথা বললেন। আসলে একজন শিক্ষিত মানুষ হইলে, কবি বলেছেন যে অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত কথা না। আমার রাঙামাটি জাফর ভাই কল দিতেছেন, আমার গ্রামীণ নাম্বার ছাড়া কেউ এই অন্য নাম্বারে কল দিবেন না। শুধু একটা মাত্র নাম্বার, গ্রামীণ নাম্বার, যেটা কল দিলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। তাছাড়া পারবো না ভাই, লাইভে আছি, লাইভের পরে ছাড়া কথা বলা যাবে না। তো যাই হোক, আসলে কবি যে কথাটা বলে গেছে যে অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। তো যারা শিক্ষিত এটা তারা বোঝেন। গতকালকে আমি বিল্লাল সাহেবের একটি ভিডিও আমার আইডি থেকে ছেড়েছি। উনি বলেছেন যে এইটা এই এডিটিং করে করা হয়েছে। আসলে এটা শিক্ষার বিষয়, অশিক্ষিত কোনো ব্যক্তি তো এগুলো বুঝবে না। উনি কিন্তু আজকে অনেকগুলো কথা ওনার লাইভে বলছে যে ইদানিং কিছু শিক্ষিত গ্রাম পুলিশ এখানে গ্রাম পুলিশে চাকরি নিছে, তারা নাকি গরম ভাত চাইতেছেন, জাতীয় বেতন স্কেল, চাকরিতে ঢুকেই তারা জাতীয় বেতন স্কেল চাইতেছেন। আপনারা যাই না শুনেই ঢুকছেন যে এই চাকরিতে বেতন কত, এই চাকরিতে বেতন কত, এটা যাই না শুনে ঢোকার পরেও হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ ভাই, লাইভে আছি। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। তো সেক্ষেত্রে এই আপনারা যারা ইয়াং জেনারেশন শিক্ষিত গ্রাম পুলিশ চাকরি নিয়েছেন, এত গরম বাচ্চান কি আপনারা? বিল্লাল সাহেব তার লাইভে বলতেছে
যে কিছু ইয়াং জেনারেশন শিক্ষিত গ্রাম পুলিশ এখন বর্তমানে লাইভে চাকরি গ্রাম পুলিশের চাকরি নিচ্ছে, তারা চাকরি নিয়েই গরম ভাত চায়, জাতীয় বেতন স্কেল চায়। এই চাকরিটা বিল্লাল সাহেব 300 টাকা সময় নিছে, বহুত আন্দোলন কষ্ট করে 7,000 টাকা এসে পৌঁছাইছে। আর আপনারা চাকরিতে ঢুকেই গরম ভাত চান। এই কথাগুলো বিল্লাল সাহেব কিন্তু এই মুহূর্তে লাইভে বলতেছে। আমি লাইভ থেকে বেরিয়ে এসে আমি নিজে লাইভে আসলাম। তিনি আমাকে নিয়ে যেটা সমালোচনা করতেছে যে গতকালকে যে ভিডিওটা আমি ছেড়েছি সেটা তো আমি করিনি। সেই ভিডিওটা যেই ছেলেটার ছবি দেখা যাচ্ছে, ও একটা ভাইরাল, ওর আইডিটার নাম যেন কি, আপনারা আমার আইডিতে ঢুকলেই পাবেন, ওর আইডিতে ঢুকলে পাবেন, সেইটা ও একটা ভাইরাল ছেলে। ওর আইডি থেকে সেইটা কিন্তু ছেড়েছে। তো সেইটা ও আমার ফ্রেন্ডের, আমার ফেসবুক আইডিতে ওই ছেলেটাও ফ্রেন্ড হিসেবে আছে। তো আমি এটা দেখিনি, এটা দেখছে সুমন দেখছে, সুমন দেখে কিন্তু ও আমার হোয়াটসঅ্যাপে এটা পাঠাইছে যে ভাই দেখেন দেখি। তো তখন আমি ওই আইডিতে ঢুকে দেখলাম, দেখার পরে ওইটা তখন ডাউনলোড দিয়ে নামিয়ে আমার আইডি থেকে ছাড়ছি। আমি ডাউনলোড দিয়ে ওইটা নামিয়ে আমার আইডি থেকে ছাড়ছি। তো এটা তো এডিটিং করে ছাড়ি নাই। এডিটিং কাকে বলে বিল্লাল সাহেব তো সেটা বুঝেই না। ওইটা ছাড়ছে ওই ছেলেটা, আর এইটা উনি বলতেছে আমি এডিটিং করে ছাড়ছি। আর তার ছবি স্ক্রিনশট দিয়ে নিয়ে ছাড়ি। তো স্ক্রিনশট দিয়ে নিয়ে যেগুলো ছাড়ি, একটা কথাও তো অযৌক্তিক আমি বলি না, যুক্তিসঙ্গত। তো যাই হোক ভাই, আমি কিছু কথা বলেছি, রেগে গেছে বউরা। হ্যাঁ ভাই, আমি দেখেছি, আপনারা অনেকেই ওইখানে বলছেন, আমি দেখেছি। আবার অনেকে তাকে সাধুবাদও জানাইছে, ধন্যবাদও জানাইছে। তো আছে, তারও লোক তো থাকবেই, স্বাভাবিক, ধন্যবাদ সাধুবাদ জানানোর লোক থাকবেই। তা আমার এই যে শাকিল আহমেদ ভাই, আপনি যেহেতু বলছেন যে আপনি, তার মানে বুঝতে পারছি যে আপনিও তার লাইভে যুক্ত ছিলেন। তো আমি যে কথাগুলো বললাম যে লাইভে এসে আলোচনা করতেছে যে এই ইয়াং জেনারেশনের গ্রাম পুলিশেরা চাকরিতে ঢুকেই তারা গরম ভাত চাইতেছে, জাতীয় বেতন স্কেল চাইতেছে, ভাই আমি কি কথাগুলো মিথ্যা কথা বললাম? আমার শাকিল ভাই একটু কমেন্ট করে জানাবেন। নাকি বিল্লাল সাহেব এই কথাগুলো তার লাইভে বলতেছে, এইটা একটু বলবেন যে আমি কি মিথ্যা কথা বললাম না বিল্লাল এই কথাগুলো সত্যিই বলতেছে। শাকিল ভাই জানাবেন। আমার ফারুক ভাইয়ের একটি কমেন্ট, বিল্লাল সাহেব যে লাইভ গুলা করে কি করে সে এই লাভ করে কথা বলতে পারে না, কিছুই না, কিভাবে ওর দ্বারা ভাই আসলে এটা ওর দোষ না, এটা গ্রাম পুলিশের দোষ। ওর আইডিতে 30K ফলোয়ার, কথা বুঝেন। আপনারা গ্রাম পুলিশেরা দেখা গেছে ও ব্যঙ্গি একটা কথা বলে সেইটাও আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সেটাকে ভাইরাল করেন। যখন ওই এটা ওর আইডিটা আপনারা ভাইরাল করেন, এই যা কিছুই করে, ওর গালি দেন, কমেন্টে গালি দেন, কিন্তু পোস্টটা কিন্তু ভাইরাল হয়। তখন যখন ভাইরাল হয়, দেখে যে আমার একটা পোস্ট এত কে হয়, এই এত কে কমেন্ট হয়, এত কে লাইক হয়, শেয়ার হয়, তখন গালি দেন না, সেইটাও ওর কাছে ভালো লাগে। কারণ ওর আইডিটা রিচ বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে। ও বর্তমানে কোনো কাজের জন্য এগুলো করে না ভাই, ও করেই ওর আইডির ব্যবসার জন্য। আমি মুক্তাগাছা থানা থেকে দেখতেছি লাইভ। সুজন চান, ধন্যবাদ ভাই, পঞ্চগড় সদর থেকে ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, আমার যে শফিক তহিন ভাই লিখেছেন না, তার মানে আমার কথাগুলো সত্য, আমি মিথ্যা বলতেছি না। তো যাই হোক, একটু ক্লিয়ার করে লেখা উচিত ছিল ভাই আপনার, যে না লাল ভাই আপনি যা বলছেন এগুলো বিল্লাল বলতেছে, এগুলো সত্য। তো যাই হোক, পটুয়াখালী সদর থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। তো এই যে কর্মচারী ইউনিয়ন কিন্তু এতদিন তারা বলে আসলো যে প্রস্তুত থাকতে, আজকে তার লাইভে আমি বুঝলাম যে আসলে এগুলো সবই নাটক। তার এই ফেসবুক একটা ব্যবসা, মানে ফেসবুকে কি বলবে, একটা কিছু বললে তো তার এই ফেসবুকে একটা ভিডিও ছাড়তে হবে, একটা পোস্ট লিখতে হবে, ফেসবুকটার খাদ্য দিতে হবে। বাধ্য হয়ে তিনি ব্যঙ্গিয়ে বলুক, যেভাবেই বলুক, একটা কিছু বললে তিনি ফেসবুকে ছাড়ে। আর সেটা আপনারা গালি দিয়েই হোক, যেভাবেই হোক, সেই পোস্টারে ওর ভাইরাল করেন। তো এইখানে এক্ষেত্রে তাকে থামানোর একটাই রাস্তা, ওর পোস্টে আপনারা কমেন্ট করবেন না, লাইকও দিবেন না, ওরা গালি দেওয়ারও দরকার নেই, নীরব ভূমিকা পালন করবেন। কেউ ওর পোস্টে লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করবেন না। তখন আর ও দেখবেন যে এই ফাও কথাগুলো বলা বন্ধ করে দেবে। তখন আবার চালাক আছে, তখন আবার ওই আন্দোলনের কথা বলে। যখন দেখে যে গ্রাম পুলিশটা আমার বয়কট করতেছে, তখন এই যে গেঞ্জি উঁচা করে দেখায়, পেটে ভাত নাই, দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ যা কিছুই তাই করতে পারে, তখন গ্রাম পুলিশের কাছে ওই কথাটা আবার ভালো লাগে যে না, কথাটা তো আসলে রাইট বলছে। তখন আবার গ্রাম পুলিশ ওই পোস্টের ভিতরে লাইক কমেন্ট শেয়ার আপনারা করেন।
কিন্তু ওর এগুলো তো নাটক রে ভাই। তিনি আরেকটি কথা বলেছেন যে লাল মিয়া এই চাকরি নাই, লাল মিয়া এই আন্দোলন ডাক দিলেও লাল মিয়া আসতে পারবে না। এই কথাটা তিনি তার লাইভে বলেছেন যে যদি আন্দোলনের ডাক দেওয়া হয় লাল মিয়া তো ঢাকায় আসতে পারবে না, এটা লাল মিয়া ভালো জানে। বিলাল সাহেব তুমি ঢাকায় আসতে পারবা তো? আমি বিলাল সাহেবকে কথাটা বলছি, আমি আগামীকাল ঢাকায় যাব। বিলাল সাহেব একটা কথা বলছে, ফুট করে এক জায়গায় যায়, সেখান থেকে বাইর হয়ে আরেক জায়গায় জায়গা। বিলাল সাহেব ওই মন্ত্রণালয়ে যখন ঢুকি তখন মন্ত্রণালয় 2-3 ঘন্টা মন্ত্রণালয়ের ভিতরে থাকি, সেখান থেকে লাইভ করে দেখাই, সেখান থেকে ভিডিও রিলস বানাই ছাড়ি। আচ্ছা বাদ দিলাম এগুলো, কালকে তুমি আসবা বা কালকে তুমি তো হুট করেই আমি আমার মতো যেতে পারবো না। আমারে যদি 1 ঘন্টা আগে কোনো লোক বলে, 2 ঘন্টা আগে বললে যে লালমিয়া ভাই একটু ঢাকা জরুরিভাবে আসতে হবে, 2 ঘন্টা আগে বললে আমি ঢাকায় যেতে পারবো, 1 ঘন্টা আগে বললে আমি যেতে পারবো। কিন্তু তুমি তো বিলাল সাহেব পারবা না। তুমি কবে ঢাকায় আসবে একটু বলো, আমি সেদিন তোমার সাথে ঢাকায় যেয়ে বসে কয় ঘন্টা একটা জায়গায় বসে চা খাইতে হবে, থাকতে হবে কয় ঘন্টা? তুমি কালকে একটা ভিডিও বিলাল সাহেব বানাইবে বা লাইভ করবা বা পোস্ট করবা, পোস্ট করে তুমি সময় নির্ধারণ করে দাও, কি বার দিন কয়টা বাজে ঢাকায় যেতে হবে, কোন জায়গায় যেতে হবে, তুমি লোকেশন সহ দাও। তোমার সাথে 2-4 ঘন্টা বসে আমি ঢাকাতে চা খাবো। আর আরেকটা কথা বলি, তুমি আন্দোলনের ডাক তুমি যদি হিজড়া না হইয়া ক্ষমতা থাকে, আন্দোলনের ডাক তোমরা ঘোষণা দেও, আমি যদি না যাই তাহলে হিজড়া প্রমাণ আমি। আর আমার তো তোমার দরকার নাই রে ভাই, আমি যাবো কিনা যাবো না সেটা তো তোমার মুখ্য বিষয় না। তোমাদের একটা কমিটি, কর্মচারী ইউনিয়ন, গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন তোমরা এ যাবত পর্যন্ত কইরা আসছো, সকলকে প্রস্তুত থাকতে বলতেছো, সেটা তো তোমরা বলতেছো। তাহলে তোমরা ডাক দাও, আমি লাল মিয়া যাই বা না যাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা তোমার জায়গা থেকে তো ডাক দিবা। যদি ডাকি না দাও, এই 20 দিন যাবত কেন নাটক করলা? 20 দিন যাবত কেন তোমরা নাটকটা করলা? এই জবাবটা তোমরা দিতে পারবা? পারবা না। তো যাই হোক, অনেক কথা বললাম তাকে নিয়ে আর কোনো আলোচনা এখন করব না, কারণ আপনারা তো বুঝেন না আলোচনা করে লাভ কি, কাদেরকে বুঝাবো আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে এই গত এই সোমবার দিন লাইভে বলেছিলাম যে আমি শুক্রবার দিন হয়তোবা তারিখ ঘোষণা করব, আপনারা সকলে সহযোগিতা করবেন। বলেন দেখি, এই সোমবার থেকে আজকে শুক্রবার, এই সোম মঙ্গল বুধ বৃহস্পতি, সোমবার বাদ দিলাম, রাত্রিতে লাইভ করছিলাম, মঙ্গল বুধ বৃহস্পতি, 3 দিনে, এই 3 দিনে কে কয় টাকা সহযোগিতা করছেন? না ভাই খেলা হবে না, আমার সিকান্দার সাজিম ভাই লিখেছেন ভাই খেলা হবে কি? নো ভাই, আমি রিস্ক নিব, আমি ত্যাগ স্বীকার করুম, আমি কষ্ট করুম, ফল ভোগ করবেন 45,000 মানুষ, আবার সমালোচনা করবেন, আবার এই 10 টাকা লাগলে টাকা দিবেন না, আমার এত বিগের কে? দরকার কি? আমার কোনো দরকার আছে আমার? এখানে কিন্তু আমার কোনো ভাইও চাকরি করে না, আমার আব্বাইও চাকরি করে না, আমার বোনের জামাই চাকরি করে না, আমার কোনো আত্মীয় স্বজন না। আপনাদের সাথে কারোর সাথে আমার ব্লাডের কোনো কালেকশন নাই। কালেকশন কোনটা আছে? সার্ভিসের চাকরির জায়গার থেকে একজনের বন্ধু আর ফেসবুক ফ্রেন্ড। লাভ হলে আপনার হবে, আমার লাভ হবে না। আপনার লাভ করতে যেয়ে আমি জেল খাটতে যাবো কেন? কোন প্রয়োজনে এটা বলতে পারেন আপনারা? আপনাদের বলেছিলাম যে শুক্রবার ডাকবো, ডাকতে গেলে টাকা লাগবে, আপনাদের সহযোগিতার প্রয়োজন। অনেকেই কিন্তু কমেন্টের মাধ্যমে টাকার বন্যা বহিয়ে দিয়েছিলেন, 1 লাখ টাকা সেই দিন উঠে গেছে। সেটা কিন্তু গোনা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। সেটা ফেসবুকের কমেন্টে, ভাই আমি 10,000 দেবো, ভাই আমি 1,000 দেবো, ভাই আমি 500 দেবো, ভাই আমি 100 দেবো, ভাই আমি 50 দেবো, ভাই আমি যা পারি দেবো। কে কয় টাকা দিচ্ছেন একটু বলেন দেখি। এখানে রাঙামাটির থেকে তাদের কথা বললেও যা না বললেও তা, কারণ তারা বরাবরই কিন্তু তারা আমার জায়গা থেকে, তাদের জায়গা থেকে তারা আমাকে সহযোগিতা করে। আমি ঢাকা ঢুকলেই যখন দেখে যে আমি না খেয়ে আছি বা আমি দৌড়াচ্ছি, কষ্ট করতেছি, টাকা নাই, এ ধরনের ভিডিও দেখলেই রাঙামাটির যারা লোকজন আছে তারা আমাকে সহযোগিতা করে। তো তাদের টাকা
তারা যা দিছে তা যদি 64 জেলার থেকেই দেন, প্রতি সপ্তাহে তারা যা দেয় সেটা যদি 64 জেলার থেকে দেন, কোনো কাজ করতে কোনো বাধাই পাবো না, কোনো বাধা পাবো না। তো এই সহযোগিতায় রাঙামাটি ছাড়া বলেন দেখি কোন জেলার থেকে 10 টাকা এই কদিনে সহযোগিতা করছেন? 200, 200, 400 টাকা আমার 2টা ভাই সহযোগিতা করছিল এই রাঙামাটির বাহিরে। আর একটা ভাই, তিনি নাম বলতে নিষেধ বলছে, বৃহস্পতিবার দিন ঢাকা থেকে যখন আসবো তখন ওই টাকা ছিল না পকেটে, তো তখন ওই ভাইটাকে ফোন দিছিলাম, কিন্তু তিনি নাম প্রকাশ করতে নিষেধ, যে আসম আমি গাড়ি ভাড়ার টাকা নাই, বাইরে ফোন দিলাম যে ভাই এই বিষয়, তো কাজ শেষে বাড়ি যাব, টাকা তো ভাই খুব একটা পকেটে নাই, তো একটু সহযোগিতা করতে পারলে ভালো হয়। 1 মিনিট সময় যায়নি, 1 মিনিটের ভিতরে তিনি আমাকে বিকাশে 400টা টাকা পাঠাইছে, মাশাল্লাহ। কিন্তু তার তার নাম প্রকাশ করতে সে নিজেই নিষেধ করে যে ভাই আমার নামটা আপনি প্রকাশ করার দরকার নাই, আপনি ফেসবুকে লাইভে এসে কখনোই আমার নাম প্রকাশ করবেন না। ভাই কোনো প্রশ্নের উত্তর দেব না। ওই যে বলছেন আপনি কি মনে করেন পে কমিশনে থাকবে, ভাই সেটা এই 15 তারিখে আসুক। বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি, 15 তারিখে প্রে কমিশন এই ই যেই কি বলে তাদের রিপোর্ট দাখিল করবে, আদৌ করবে কিনা সেইটাই তো এখন সংকোচবোধের ভিতরে প্রত্যেকটা মানুষ আছে, যে তারা তো এই তারিখের পর তারিখ চেঞ্জ করতেছে, তারা কিন্তু এই দাখিল করতেছে না, সেই সাবমিটটাই তারা করতেছে না তাদের রিপোর্টগুলো। আবার সেইখানে গ্রাম পুলিশের নাম থাকবে কিনা সেই শিউরটা আমি কোথা থেকে দেব বলেন? আমি তো বরাবরই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলতেছি যে স্যারের সাথে দেখা করলে স্যার এতটুকুই শুধু বলে যে লালমিয়া সাহেব আপনাদের বিষয়টা আলোচনার মধ্যে আছে, এতটুকুই বলে। সর্বশেষ তিনি বলছেন যে আনঅফিসিয়াল কোনো কিছুই সে আমাকে জানাবে না, কারণ সেটা আনঅফিসিয়াল। অফিসিয়ালভাবে যতক্ষণ পর্যন্ত স্বাক্ষর না হবে ততক্ষণ পর্যন্ত তাকে আনঅফিসিয়াল বলে। আনঅফিসিয়ালভাবে কোনো কিছুই একজন বিসিএস ক্যাডার, একজন সচিব তারা কিন্তু বলবে না, এতটুকুই ভাই। আচ্ছা যাই হোক, এই যে ভাই এই বাহিনীর জন্য আপনি মাওলা খাইলেন, জেল খাটলেন, অনেক কথা, বাহিনীর জন্য আপনার লাভ নাই ভাই, এরা মানুষ না, অমানুষ। আমার আইজুল ইসলাম ভাই কমেন্টটি করেছে। যাই হোক, আইজুল ইসলাম ভাই আমার মনের কথাগুলো বলেছে, এদের ভাগ্য পরিবর্তন হয় না এদের নিজের দোষে। এই একেবারে রাইট কথাগুলোই লিখেছে আমার ভাইটি, যারা মানুষ না এরা হলো অমানুষ। আসলেই এরা অমানুষ, এরা অমানুষ দেখেই এদের ভাগ্য পরিবর্তন হয় না। পৃথিবীর বুকে কোনো ইতিহাস নাই যে কাজ আপনার কাজটা আরেকজন কইরাই না আপনাদের দিব, পৃথিবীতে দেখছেন? এইটা হচ্ছে পৃথিবীর নিয়ম। নিজের আপন মায়ের পেটের ভাই পারলে আপন ভাইকে ঠকায়, নিজের মায়ের পেটের বোনকে, একটু নেট প্রবলেম করতেছে, তো নিজের মায়ের পেটের আপন বোনকে জমি থেকে ঠকায় নিজের ভাই, পিতা পুত্রকে জায়গা বেশি দেয় আর পুত্রকে কম দেয়। যেখানে নিজের ব্লাডের লোকজনেরাই নিজেদেরকে ঠকায়, সেখানে কি করে ভাবেন যে আপনারা 45,000 মানুষ, 45,000 পরিবার, আলাদা আলাদা পরিবার, আপনি ঘরে বসে থাকবেন, আপনার কোনো দায়িত্ব নাই, আপনার জাতীয়করণটা কর্মচারী ইউনিয়ন করে এনে দিব আর লাল মিয়া করে এনে দিব, এটা আপনারা কিন্তু ভাবেন, আপনার কোনো দায়িত্ব নাই। নিজের মার পেটের ভাই আরেক ভাইয়ের দায়িত্ব নেয় না। আর আপনারা যে নিবেন না, নেন নাই, তার প্রমাণ কিন্তু দিয়েছেন যে আজুল ভাই যে কমেন্টটি করেছেন, এই কমেন্টের মাধ্যমে কিন্তু সেটা আমার মনের কথাগুলো বলেছে। কই আপনারা তো কেউ আমার পরিবারের খবর নেন নাই। আবারও আপনাদের জন্য আমি ডাক দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়েছিলাম, কিন্তু আপনাদের ব্যবহার আচার দেখে আর এখন আর মন অনেকটাই ভেঙে গেছে গা। আপনারা ওই কি বলে 1 লেবুরে 7 বার চিপড়িয়ে রস খাইবেন, কিন্তু ছেড়ে দেবেন না। এটা 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 আমি এখন বুঝে গেছি যে আপনারা চাইতেছেন আমার ব্যবহার করা, আমাকে ব্যবহার করে আপনাদের কোনো কিছু হওয়া, কিন্তু ভালোটুকু নেবেন, খারাপটুকু নেবেন না, এটা তো হয় না ভাই।
হ্যাঁ, এই যে আমার বিলাল ভাই লিখেছেন, টাকা না থাকলে নিজের পরিবারকেও চেনা যায়। আমার ইকবাল ভাই হাওলাদার ভাই লিখেছেন, ভাই আপনার তো প্রধান উপদেষ্টা স্যারের সাথে মিটিং এর কথা ছিল, সেটার কি খবর? ইকবাল ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্টটা করছেন। এইটা ভাই আপনারা এই এখানের গ্রাম পুলিশ বলুন না, কারণ আপনাদের নিয়ে কাজ আমি বাদ দিয়ে দিব। অতএব আপনাদেরকে এত আর আমার মাথায় তোলার কোনো কিছু নাই। কাজ এবার কর্মচারী ইউনিয়নের বিল্লাল করে দিই আপনাকে। এই তো প্রধান উপদেষ্টা তো মনে হয় যে আপনার কাছে ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, তাই না? আপনাদের কাছে তাই মনে হয় যে আমি চেষ্টা করলাম আর অন্যই হয়ে গেল। এই যে কোনো উপদেষ্টার সাথে, এই বিশেষ করে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে 4টা বাহিনীর তদন্ত হয়। 4টা বাহিনীর তদন্ত হয়। একটা পুলিশ পাসপোর্ট ভেরিফিকেশন করতে আসলে টাকা ছাড়া ভেরিফিকেশনের রিপোর্ট দেয় না। আর 4টে বাহিনীর তদন্ত হয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাইতে গেলে। তো এইটা তো আপনারা মনে করেন যে মনে হয় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মেম্বারের লগে সাক্ষাৎ, তাই না? লাল মিয়া কইলো আর হয়ে গেল গা। কি দেন আপনারা? কয় টাকা দেন? মানে টাকা লাগলে, পয়সা লাগলে, মায়ের খাইলে, জেল খাটলে, এগুলো লাল মিয়া আপনি খাটেন। আমরা আপনাকে ধন্যবাদ এই সেই এগুলো ফেসবুকে দেব। টাকা লাগলে আপনি দিবেন, মায়ের খাইতে হলে আপনি খাবেন, জেল খাটতে হলে আপনি যাবেন। এই তো আপনাদের তো নিয়ম তাই। ভাই প্রত্যেকটা জেলায় জেলা কমিটি গঠন করে, আর আমার ওই কমিটি গঠনের দরকার নেই। কমিটি খেলা ভাই বহুত হয়েছে। এইবার আপনারা খেলেন আপনাদের খেলা। আপনারা আপনাদের খেলা খেলেন। দেখেন না যে এই পর্যন্ত 2বার ঢাকাতে যে আলোড়নটা, 3বার বলা চলে। একবার রিট মামলা করে, দ্বিতীয়বার কর্মচারী ইউনিয়ন 2023 সালে ডাকছিল, সেইখানে আপনাদের নিয়ে আমি বসে গেছিলাম সেই দিন 2023 সালের। তৃতীয়বার 2024 সালের আগস্টের এই 13 তারিখ থেকে 19 তারিখ। আরেকবার 4বার বলা চলে আওয়ামী লীগ সরকারের সময় 43 দিন ঢাকাতে অবস্থান। বাংলাদেশে যত আলোড়ন সৃষ্টি আপনাদের জন্য করা হয়েছে, সেগুলো আমি ব্যতীত অন্য কেউ না। অতটুকু করে দেখাইতে বলেন না। জাতীয় বেতন স্কেল সেটার আদায় দাবি পরে, পারলে ঢাকাতে অতটুকু সময় অবস্থান করে দেখাইতে বলেন। আর একটা আন্দোলনের ডাক দিতে বলেন। ডাক শুধু দিতে বলেন। সেটার বুকের পাটা বা ক্ষমতা বা কারো আছে কিনা। আমি লাল মিয়া এখনো যদি মুখ দিয়ে বলি যে আমি এই কালকে আমি ঘোষণা করুম, এখনো যদি আমার মুখটা দিয়ে বলি, আমি তাই করুম, কারণ আমি মৃত্যুর ভয় করি না। তো যাই হোক, অনেক কথা বললাম। আন্দোলনের ডাক ভাই আমি আর দিচ্ছি না, দেব না। গ্রাম পুলিশ নিয়ে আর কথাও বলবো না। তবে হ্যাঁ, শেষ যেটা দায়িত্ব, 15 তারিখ রবিবার দিনে আমি ঢাকা যাব ভাই। আমার কাছে টাকা থাক না থাক, হাওলাত করে যাই, যেভাবে যাই, রবিবারটা ঢাকা যাব। রবিবারের পরে আমি ভাই লাগলে ওই থুতু ফালিয়ে থুতু চাটুম। গোষ্ঠী মারলাম আপনাদের 50 টাকা 100 টাকা ভাই আমাকে দিতে হবে না। আপনার টাকা আপনার পকেটে থাক, আপনার ভাগ্য আপনি পরিবর্তন করেন। একটু দূরে না নিলে কাছে বেশি লেখাগুলো, কমেন্টগুলো পড়তে আমার সমস্যা হচ্ছে। একটু দূরে নেই, দেখি কমেন্টগুলো পড়তে পারি কিনা। তো যাই হোক, আমি আপনাদের এইটা ক্লিয়ার করতেছি যে না ভাই, আমার দ্বারা ডাকার হবে না। কর্মচারী ইউনিয়ন বিল্লাল আপনাদের ডাক দিক, বিল্লাল আপনাদেরকে করে দিক, আমি একটু দেখি বসে এবার। দ্বিতীয়ত কথা হচ্ছে, এই আপনার ভাগ্য ভাই আপনি পরিবর্তন করেন। লাল মিয়াকে 100 টাকা দেওয়ার প্রয়োজন নাই। 100 টাকা আপনার পকেটে থাক, আপনার 5 তলা বাড়ি হোক, আপনার ভাগ্য আপনি পরিবর্তন করার চেষ্টা করেন, ঢাকায় আসেন, করে দেখান। এতদিন পর্যন্ত তাও এই যে পে কমিশন, আমি যদি না যাইতাম, এখনও তো পে কমিশন নিয়ে আপনারা স্বপ্ন দেখতেছেন। হোক বা না হোক, হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু পে কমিশন নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা জল্পনা কল্পনা, একটা স্বপ্ন কিন্তু আজও পর্যন্ত বেঁচে আছে যে পে কমিশনে কিছু হইতে পারে। আমি লাল মিয়া যদি পে কমিশনের কাছে না যাইতাম, তাহলে তো আজকে যেই একটা মাথার ভিতরে একটা চিন্তা আছে, স্বপ্ন আছে যে পে কমিশন হয়তো বা কিছু দিতে পারে, এটা তো থাকতো না। এইটাও থাকতো না যদি আমি পে কমিশনের কাছে না যাইতাম। এখন আমি খালি কাল থেকে বসে যাব, তারপরে খেলাটা দেখা যাবে ভাই।
তো যাই হোক, আমি আপনাদের কমেন্টে চলে যাব। সরি ভাই, আমি আর আপনাদের স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমি গ্রাম পুলিশ নিয়ে কোনো কথা বলবো না, সরকার নিয়ে কথা বলবো। কারণ আমি উচিত কথা, সত্য কথা বলতে আমার বাপকে ভয় করি না। আমার বাবা অপরাধ করছে, ধরেন চুরি করছে, আমার বাবা চুরি করছে, চোর তো চুরি, চোরকে চোর বলতে কোনো সমস্যা? সে আমার বাবা, তো কি হয়েছে? তাকে চোর বলবো, সমস্যাটা কি? আমি মনে করি কোনো সমস্যা নাই। ভয় ওইটা আমার ভিতরে নাই। জন্ম, মৃত্যু, বিবাহ এগুলো আল্লাহর হাতে, যেদিন হবে হবে। প্রধান উপদেশটা কি করছে আপনাদের জন্য? কি? আমি কিন্তু আজকে একটা পোস্টে লিখেছি, এখন থেকে আমার কাজ হবে এগুলো। আমি কথা বলবো রাষ্ট্র নিয়ে, আমি রাষ্ট্র নিয়ে কথা বলবো। আমি রাষ্ট্র নিয়ে কথা বললে, আমি রাষ্ট্র নিয়ে ন্যায় কথা, হক কথা বললে আমি রাজনৈতিক লাইনে চলে যেতে আমার খুব একটা সময় লাগবে না। এখনো যদি আমি চলে যাই, রাজনৈতিক লাইনে চলে যাই, আমার সহজেই আমার সব দলই টেনে নেব। সব দল, কোন দল নেবে না? কারণ আমি সত্য কথা বলতে পারি, ভয় পাই না, সাহস আছে। চোখে দেন নিয়ে কথা বলে লাভ আছে? যারা নিজের ভালো নিজে বোঝে না, তার ভালো করার চেষ্টা করালো, এটা ব্যর্থ চেষ্টা। এটা হলো জাস্ট ব্যর্থ চেষ্টা। তো যাই হোক ভাই, কবে টাকার জোগাড় হবে? 1 মন ঘিও জুটবে না, রাধাও নাচবে না। গ্রাম পুলিশ প্রতিদিনই ওই যে কমেন্টে লেখে, ভাই টাকা, কালকে 1,000 টাকা দেবো, কালকে 5,000 টাকা দিব, কালকে 10,000 টাকা দিব, ভাই আমি 30,000 টাকা দিব, কিন্তু বাস্তবে না এগুলো। তো যাই হোক, স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আর দরকার নাই। রবিবার দিন হলো এটা, ওই এখন কি বলে যে এই লাশ কবরে নেওয়ার, জানাজা পড়া হয়েছে, কবরে নামাইতে হবে, এই 3 মুঠো মাটি দিতে হবে। ওই মাটিটুকু দেওয়ার জন্য রোববার দিন যাব, শুধু মাটিটুকু দেওয়ার জন্য। যেহেতু জানাজা পড়লাম, বেহেশতে যাক বা দুজকে যাক সেটা পরের বিষয়, কবরে লাশটা নামিয়ে দিয়ে যাই। রবিবার দিন যাব সেইটুকু কাজ করার জন্য, আল্লাহ যদি তারপরও হায়াতে বাঁচিয়ে রাখে। এরপর থেকে আর গ্রাম পুলিশ নিয়ে পোস্ট করব না, তবে আমি প্রতিবাদ ছাড়বো না। ওই যে বললাম, আমি কথা বলবো রাষ্ট্র নিয়ে, আমি কথা বলবো প্রধান উপদেষ্টারে নিয়ে। বুকের পাটা গ্রাম পুলিশের মধ্যে আর কারোর নাই। যা কথা বলি হক কথা বলি। আমার গ্রেপ্তার করুক, আমার জেল দিক, ফাঁস দিক, যা হওয়ার হবে। তো যাই হোক, এবার আপনাদের আমি কমেন্ট পর্বে চলে যাব, কারণ লাইভ যতটুকু হয়েছে যথেষ্ট। কারণ আজকে আপনাদের জানানোর কথা ছিল আমার যে আন্দোলনের ডাক দেব কি দেব না। ভাই আপনার নগদ নাম্বারটা আমার কাছে দেবেন, আমি আগামী পরশু 5,000 টাকা মেরে দেব। RS ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। তো যাই হোক, আমার প্রত্যেকটা পোস্টের নিচে ভাই আছে, শিক্ষিতরা তো যদি আমার নাম্বার খুঁজে, আমার বিকাশ নাম্বার ওইটাই, আমার সব নাম্বার ওইটাই। ওই যে বললাম যে এই যে 5,000 টাকা দেবেন, আপনাকে খুঁজে পাওয়া যাবে ভাই। আপনার নাম পরিচয় সহ লেখেন দেখি। যে পরশু বলতে হলো রবিবার দিন বলছেন আপনি, আগামী রোববার দিন টাকা দেবেন। আজকে শুক্রবার, যেহেতু শনিবার রোববার। ভাই RS ডিজিটাল যে বিজনেস প্ল্যাটফর্ম, হ্যাঁ, কি কি প্রশ্ন আছে করতে পারেন ভাই, আমি চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার জন্য। একটা গ্রুপ থেকে আমার ফোন দিছিল ভাই, বিশার একটু বলবেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী কেন্দ্রীয় কমিটি। বুঝলাম না ভাই, একটা গ্রুপ থেকে আপনাকে ফোন দিয়েছিল, এটা বলতাম। ডিশার লিখলেন না বিশাল লিখলেন, একটু বলবেন। ওই শব্দটা বুঝি নাই ভাই। কেন্দ্রীয় ইউনিট, বা আপনাকে আপনার পরিচয়টা একটু দেন। আপনি তো এখানে ইংলিশে যেটা লিখছেন RS ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, তো আসলে আপনি কি? আপনাকে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি ফোন দিল, আপনি কি গ্রাম পুলিশ সদস্য কিনা আপনার পরিচয়টা একটু দেবেন, বা কোন জেলা, কোন থানা, আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন। তারপরে আপনি ক্লিয়ার করে বলেন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাই আপনি চলে গেলেই অসহায় গ্রাম পুলিশগুলো কি করবে? সেটা ভাই আগে কোথায় আছে, নিজে বাঁচলে বাপের নাম। আমি আপনাদের 45,000 মানুষের জন্য
এই গিরা পানিতে নামবো, কোমর পানিতে নামবো, গলা পানিতে নামিয়ে গেলাম, জেলের ভিতরে চলে গেলাম, অথই সাগরের নিচে চলে গেলাম। আপনারা আমার জন্য গিরু পানিতে নামবেন না। আমি আপনাদের জন্য 8 লক্ষ টাকা খরচ করব, কৃষ্ণ 6 লক্ষ করব, এরকম আরো 2-4টা কৃষ্ণ নাম, সেগুলো না বলি, আছে, নাইম আছে, আরো আছে, খরচ করবে। আপনি 100 টাকা খরচ করবেন না, 100 টাকা দিবেন না, আমি 8 লাখ টাকা দেবো কেন রে ভাই? উত্তর দিতে পারবেন আপনারা? একটা গ্রাম পুলিশ উত্তর দিতে পারবে না। যদি কোরআন হাদিসের কথা বলি, সেই পোস্টের ভিতরে গ্রাম পুলিশ লাইক কমেন্ট করে না। এটা তো জানোয়ার করবো কেন? যদি মানুষ হইতো, কোরআন নিয়ে কথা বলতে ভয় পায় কি? শয়তানি। যে মানুষ, যে ফেরেস্তা, ফেরেস্তার মাধ্যমে ওহী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, কোরআন হাতে নিয়ে কথা বলতে ভয় পাইলো শয়তান, হলো শয়তানের বাচ্চা শয়তান। অথচ যদি কোনো এই কোরআন হাদিস মূলক কথা পোস্ট করা হয়, সেই পোস্টে গ্রাম পুলিশেরা কমেন্ট করতেই সাহস পায় না। সাহস পাইব কীভাবে? কারণ ওর ভিতরে তো সততা নাই। কোরআন হাতে নিয়ে কথা বলতে গেলে অবশ্যই সততা থাকতে হবে। চোর, সেও কোরআনটা হাতে নিয়ে মিথ্যা কথা বলতে গেলে একটু দ্বিধাবোধ করে। তখন ওর মুখ চোখ দেখা যায় যে ও যদি বাঁচার জন্য মিথ্যাও বলে যে কোরআন হাতে নিয়ে ও মিথ্যা কথা স্বীকার করলো। আমি দেখছি ওরা চুরি করতে, আমার নিজ চোখ দিয়ে দেখছি, কিন্তু কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা কথা বলতেছে। তখন ওর মুখের দিকে তাকাইলে ধরা খায় যে আসলে কোরআনটা নিয়ে মিথ্যা কথা বলতেছে। ও জানে যে আমি যদি এই কোরআনটা সে সত্য কথা বলি, তাইলে এখানে পাবলিক আমার মায়েরা তক্তা বানিয়ে হালাইব। তখন ওর মুখের দিকে থাকালে সেটা বোঝা যায় যে আসলে কোরআনটা হাত দিয়ে ও অনিচ্ছাকৃতভাবে মিথ্যা কথাটা বলতেছে। প্রশ্ন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী কেন্দ্রীয় ইউনিট, এদের আবার এত গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ 64 জেলা নামে, এরা কারা ভাই? একটু এ বিষয়ে জানতে চাচ্ছিলাম প্লিজ। এবার বুঝেছি ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ এইটা আরেকটা বাটপার গ্রুপ। কর্মচারী ইউনিয়নের লোক সব জায়গাতেই ভাই আছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের রতন করে একটা ছেলে আছে, ও একটা বাটপার, এরকম কিছু লোক আছে ওইখানে, 2-4 জন আছে। তো যাই হোক, এগুলো ভাই গ্রাম পুলিশের একটা গ্রুপ, কর্মচারী ইউনিয়নের কিছু লোকজন সেখানে আছে। যাই হোক, যদি বোঝাতে পারি, ধন্যবাদ ভাই। ওই যে আমার একজন ইমন হোসেন লিখেছেন, তুমি তো আওয়ামী লীগের দূষর। এই বেটা, তোর বাপেও তো আওয়ামী লীগ ছিল, তোর মায়ের জিজ্ঞেস করগা, সেও আওয়ামী লীগ, তোর বাপের জিজ্ঞেস করগা, সেও আওয়ামী লীগ। এই 17 বছর দেশটা তোর ওই বাবাই চালাইছে। তুই যদি চৌকিদার হয়ে থাকস, তোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানটা ছিল আওয়ামী লীগের, তোর ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল আওয়ামী লীগের, তোর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড যে আওয়ামী লীগের সভাপতি, সেও তোর ইউনিয়ন পরিষদে বসে। আমি জানি না তোর চাকরি কয় বছর। তোর যদি বয়স বেশি হয়ে থাকে, চাকরির বয়স বেশি হয়ে থাকে 10-15 বছর, তাহলে তোর বাবারা ইউনিয়ন পরিষদে রাজত্ব করছে, তোর আওয়ামী লীগের বাবারা। আর একজন চৌকিদারের বাল তুই চা টানছস তার। তুই আবার আওয়ামী লীগ না, তুই কি ছিলি? তোর 20টাও আওয়ামী লীগের মাথার সুদ, তোর বাপে, তোর মার সেই 20টাও আওয়ামী লীগের। এই দেশটা 1971 সাল থেকে এই পর্যন্ত ছিল আওয়ামী লীগ। 24 সালে এসে হঠাৎ একটা জরা নিয়ে এখন তোমরা সব হয়ে গেছো দুধে দেওয়া তুলসী পাতা না। তোমার বাপের জিজ্ঞেস করো, তোমার বাপের 20টাও আওয়ামী লীগের মাথার সুদ। কুত্তার বাচ্চা, দলে যাসকে তুই? এই শুয়ারের বাচ্চা, তুই দলে যাসকে? তোর এই বাপে আওয়ামী লীগ ছিল, সেটা তোদের জন্য ছিল। কুত্তার বাচ্চা, তোদের জন্য যে এই মাদার সুদের জন্য যায় না, যে সরকার, তার তেল মাইরেই কিছু আদায় করতে হয়। তার তেল ছাড়া কোনো কিছু আদায় করা যায় না। তার না হইলে সে আমাকে কোনো কিছু দেবে না। তোদের জন্য সেটা আমি করছি। কুত্তার বাচ্চা, বর্তমান সরকার যে আছে তার কাছেও আমি দৌড়াইছি। আবার সামনে যে সরকার আইব তার কাছে তোর এই বাপ দৌড়াইব। তোর এই বাপ হচ্ছে পানি, যখন যেটা তখন সেই পাত্রে, যে পাত্রে ঢুকবে সেই পাত্রের কালার, সেটা তোদের জন্য মাদারসো। আমলিক চোদাইতেছে দেশ পাইলি কই? বাংলাদেশটা স্বাধীনতা অর্জন 71 সালে, তুই তো তাহলে পাকিস্তানের বীজ। তুই যদি, এইটা হচ্ছে তাদের দলীয় পলিটিক্স। এটা আমাদের মতো যারা চাকরিজীবী, যে সরকার আসবে তার চাগিরি করে চাকরি করতে হবে, তার কাছে কোনো কিছু আনতে গেলে চাই আনতে হবে, এটাই স্বাভাবিক। তার তেল মেরে আনতে হবে। এখন সামনে বিএনপি আসলে অনেকেই তো, আমার কয়েকদিন আগে একটা নেতায় ফোন দিছে, ইয়ের থেকে, আপনার কর্মচারী ইউনিয়নের নেতা, সে আমার নাম পরিচয় বলবো না, ফোন দিয়ে বলতেছে, লালমি আমি বিএনপি করি। সে কর্মচারী ইউনিয়নের নেতা। আমি এই খালেদা জিয়ার নিয়ে পোস্ট লিখছি,
যে তিনি এআই দিয়ে ছবি টবি বানিয়ে অনেকেই ছাড়ে। আসলে আমরা এআইয়ের কাছে ধরা সাধারণ মানুষ আমরা বুঝতেই পারতেছি না যে খালেদা জিয়া মারা গেছে না জীবিত আছে। যদি সে জীবিত থাকে আল্লাহ তাকে হায়াত দান করুক, আর যদি সে মারা যেয়ে থাকে তাহলে এই যে নোংরা রাজনীতিগুলো এদেরকে ধিক্কার জানাই। এই এআই দিয়ে যারা ছবি বানিয়ে এগুলো করে ধিক্কার জানাই। পোস্ট আমি করছি এরকম যে যদি তিনি বেঁচে থাকেন আল্লাহ তাকে হায়াত দান করুক। বিএনপির ওই নেতার গায়ে একটু লাগছে, সে বিএনপির নেতা না, গ্রাম পুলিশের নেতা, বিএনপি করে। সে আমার ফোন দিয়ে বলতেছে আমি বিএনপি করি, তুমি এই পোস্টটা এইভাবে করা ঠিক হয় না। তাহলে একজন মানুষ সে আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে। আর একদিন তো ওই যে বললাম তোর বাপের বিষটাও এই আওয়ামী লীগের ছিল, এখন একেবারে দুধে দেওয়া তুলসী পাতা হয়ে গেছোস। হ্যাঁ ভাই, বিলালের দালাল। 71 সালে বঙ্গবন্ধু দল যে যেটা করলো এটা দলীয় ব্যাপার। বিএনপি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগ বিএনপির প্রতিদ্বন্দ্বী, এটা তাদের দলীয় জায়গার থেকে। জামাত ইসলাম অমুকের প্রতিদ্বন্দ্বী, এটা তাদের ব্যাপার, এটা আমাদের কোনো ব্যাপার না। যে আসবে সে আমাদের মনিব, তারে পূজা করব, আমরা তাদের কাছ থেকে ভালো কোনো কিছু আনার চেষ্টা করব। এখন তুই যদি আমার জায়গায় হইতি তাহলে তুই বুঝতি যে তুইও ওইভাবে চেষ্টা করতে যে তখন তুই সবার সামনে আসতেছস। এখন তো তুই সবার সামনে আসতেছিস না ভাই। কর্মচারী ইউনিয়ন একটা, তাহলে আমার ঢাকায় চলে আসবো, যদি আপনি না হলে যাব না ভাই প্লিজ। যাকে আপনার কমেন্টটা পুরো টাইম পড়তে পারলাম না। এর মাদারচোদ আমি চৌকিদার হতে যাবো কেন, এর মাদারচোদ কেন জ্বলে তুই বাংলাদেশ সোনার বেটা আমার যাই আপনার। এই মাদার তুই তুই চৌকিদার না হইতি, বাদ দিলাম, তুই চৌকিদার না, তুই চৌকিদার না হয়ে থাকো, তুই তো পাকিস্তানি বিজিটি, তুই বাংলাদেশের নাগরিক না, বাংলা ভাষা মুখ দিয়ে বলতেছস না। তুই কি চাস এই উর্দু ভাষা চাস? তুই যদি বাংলা ভাষা চাস তাহলে তুই 71 অস্বীকার করতে পারোস না, সেই লোকগুলো অস্বীকার করতে পারোস না। এগুলো দলীয় পলিটিক্স, তাদের ব্যাপার। তারা ওই চেয়ারে বসার জন্য মারামারি কাটাকাটি, তারা একজন আরেকজনকে কি বলবে এটা তাদের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার না এটা। আমি সত্য কথা বলবো, আমি বলবো সত্য কথা। তাহলে তুই পাকিস্তানি বীজের, বুঝলাম এটা। তুই যদি গ্রাম পুলিশ না হয়ে থাকস তুই পাকিস্তানি বীজের। তুই কি বলতে চাস? আওয়ামী লীগ একটা দল, অস্বীকার করার মতো কি আছে? তোর বয়স কত আমি জানি, তুই তোর বয়সটা লেখ, তুই তোর বয়স লেখ। তোর বাপেও তো আওয়ামী লীগ করে, তোর মায়েও আওয়ামী লীগ করে, তোর দাদাও আওয়ামী লীগ করছে, তাদের দোষ নাই নাকি? মাদার চোদ। তো যাই হোক, বাদ দিলাম। তুই যদি গ্রাম পুলিশ না হয়ে থাকস তোর কথার প্রশ্নের জবাবই তো আমার দেওয়া উচিত না। তুই গ্রাম পুলিশ না, তোর সাথে আমি কি কথা বলবো? আমার কথা বললো এখানে গ্রাম পুলিশ নিয়ে। তুই গ্রাম পুলিশ না, তোর সাথে কি কথা হবে আমার? তো যাই হোক, আমি অন্যদের কমেন্টে যাব, ওর কমেন্ট না দেখলাম, যেহেতু বললো যে ও গ্রাম পুলিশ না, চৌকিদার হতে যাবো কেন? তুই কি চ্যাটের বাল রে? এই তুই চৌকিদার যোগ্যতা তোর আছে নাকি? তুই কে? তুই মস্ত বড় কি বলতো আমার লাইভে ঢুকতি না, আর আমার কমেন্টে আসতি না। তুই যদি মস্ত বড় কোনো চ্যাটের বাল হইতি তো তোর চৌকিদারের যোগ্যতাও নাই। তুই বলতে চাইছিস আমি চৌকিদার হইতে যাবো কেন? তুই কোন দেশের রাজা রে? চৌকিদার হওয়ার যোগ্যতা তোর আছে? তুই মানুষের ছোট করে দেখোস, তাহলে তুই কোন মানুষের বীজের তৈরি? তুই গ্রাম পুলিশের চাকরিটাকে ছোট করে দেখতেছ, চৌকিদার হইতে যাবো কে? চৌকিদার কি মানুষ না? চৌকিদার এটা কি চাকরি না? এটা একটা পেশা না? তোর কাছে কি মনে হইলো চৌকিদার হইতে যাবো কে? তুই কোন জায়গার বাল রে? তুই লাট সাপ। ভাই গ্রুপে তো ফোন দিছে বিভিন্ন নাম্বার থেকে, বলবো আপনি একটু বলেন। যাই হোক, এর যে মুখের ভাষা করতে ফেলা তো ইকবাল হাওলাদার। যাই হোক ভাই, কি হয়েছে লাল মিয়া ভাই? কিছু হয় নাই ভাই। তো যাই হোক, বাদ দেন, ওরে নিয়ে আর বাবার টাইম নেই। যেহেতু গ্রাম পুলিশ নেই, ওরা নিয়ে কথা বলার টাইম এখানে নাই। আপনাদের কমেন্টে চলে যাব, কমেন্টেই আছি। 9:47 বাজে, বেশি হইলে আর 13 মিনিট আছে লাইভে। আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টের উত্তর যাবো। আর এস এগিয়ে চললো, লাল মিয়া সাথে হাত মিলিয়ে চললো, একসাথে আমরা ডাকাই না ভাই। আমি আর ডাকা ডাকতেছি না। ডাকা যদি বিল্লাল ডাকে আসেন আপনারা, কারণ টাকার কাজ মুখে হয় না ভাই। আমি একেবারে ফিনিশে চলে আসছি তো। কিন্তু বিল্লালকে চ্যালেঞ্জ করলাম যে আমি ইচ্ছা করলে কালকে ডাক দিলে, আমি লাল মিয়া মুখ দিয়ে কালকে বললে কালকেই ডাক দিতে পারি, যা ক্ষমতা তোদের 14 গোষ্ঠীতে নাই। ভাই বাদ দেন, এরা মুরগিসুর নেতা।
হ্যাঁ ভাই, ঠিক আছে। আহ, কাজকে যে ছোট মনে করে সে সমাজে পশু। হ্যাঁ ভাই, অবশ্যই। কারণ ওর ভাষা দেখে তো বোঝা যাচ্ছে যে ও পাকিস্তানি বীজ। ও চাচ্ছে এই রাষ্ট্রভাষা বাংলা না, রাষ্ট্রভাষা উর্দু, সেইটা চাচ্ছে। এইখানে শেখ মুজিবুর, জিয়াউর রহমান, তারা তাদের নিয়ে কথা বলার অধিকার আমাদের নেই। তারাই দেশের জন্য অনেক কিছুই করছে, তারা করছে। তারা দলের জন্য দলে দলে লাগে, সেটা তাদের ব্যাপার। আমাদের তার মধ্যে না ঢোকাটাই ভালো, কারণ সেখানে আমাদের কোনো স্বার্থ নাই। আমার ভালো লাগতে পারে আওয়ামী লীগকে, আপনার ভালো লাগতে পারে বিএনপিকে, আরেকজনের ভালো লাগতে পারে জামাত ইসলামকে। এইটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার পছন্দ। কিন্তু এইটা নিয়ে আমাদের এখানে ফাইটের তো কোনো জায়গা নাই। এটা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা নিয়ে ফাইটের জায়গা আমাদের না। কারণ বঙ্গবন্ধু এই দেশ, বাংলাদেশের বাংলা ভাষার, এইটা যে অস্বীকার করবে তার সাথে আমার আপোষ নাই। আপনি শেখ হাসিনাকে যা খুশি বলেন, কারণ তার দোষ গুণ ভুল সব আছে, এটা তাদের ব্যাপার, দলীয় ব্যাপার। কিন্তু শেখ মুজিবুর যিনি নাই, যে বর্তমানে পৃথিবীতে নাই, বাংলাদেশের বাংলা ভাষার অবদান একটু হলেও তার আছে। যে বাংলা ভাষা স্বীকার করে না, সে সে তাকে ভালো লাগবে না। যে উর্দু চায়, পাকিস্তানের উর্দু ভাষাটা চায়, তার কাছে তার ভালো লাগবে না। এক নম্বর। জিয়াউর রহমান যথেষ্ট পরিমাণের অবদান তার, কম হোক বেশি হোক, এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার ছিল। তিনি কিন্তু মেজর ছিলেন। অবশ্যই তার অবদান ছিল এই রাষ্ট্র স্বাধীন হইতে। তাহলে তাকে নিয়ে কটূক্তি মন্তব্য করার মতো আসলে তো আমার যোগ্যতা নাই। শেখ মুজিবকে নিয়ে কথা বলার মতো, তাকে নিয়ে কটূক্তি করার মতো যোগ্যতা আমার হয় নাই। ওরে ভাই, ওরা জান্নাতি দলের লোক পাকিস্তানের। তো যাই হোক, হইতেও পারে, কারণ ওরা জান্নাতের টিকিট দেওয়ার লোক হইতে পারে। কত সরকার আসবে আর যাবে, আমাদের কি হবে? ভাই, এই ব্যর্থতা আমাদের নিজের। আজকে যিনি প্রধান উপদেষ্টা, তার নামে মামলা ছিল অনেকগুলা, সব খারিজ। কিন্তু একটা মামলাও কিন্তু একেবারে বিচার ছাড়া খারিজ। ভাই, ওরা তো কথা বলছিল, আর আপনার কথা বলতে মনে ছিল না আমার। মনে পড়লে এখন মামলা বিষয়ে কাজ করতেছে, এটা কি সত্য না মিথ্যা? এই 64 জেল। ভাই, এটা ওদের ব্যাপার। মামলার প্রধান বাদ দিয়ে আমি, তারা ওই যে উজ্জ্বল খান এই 2 দিনে শুনানি করে হালাইছেন। শুনানি হয়েছে কি হয় না তা তো আপনারা দেখছেন। এখন ভাই, ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম ভাই, এটা আপনার ব্যাপার ভাই, আমার ব্যাপার না, এটা আপনার ব্যাপার। মামলার প্রধান বাদীটাই আমি। যে মামলা নিয়ে ওরা কাজ করতেছে, কাজ করার রতন কে? হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরা কাজ করার কে? মামলার বাদীটাই তো আমি, লাল মিয়া। মামলাটাই আমার নামে। মামলাটা ওদের, মামলার কপি ওদের কাছে চান। কপি চাইলেই ওই কপিতে দেখবেন লেখা আছে লাল মিয়া অ্যান্ড আদার্স বিয়ার্স বাংলাদেশ। তখন ওদেরকে প্রশ্ন করেন যে এই মামলা তো লাল মিয়ার নামে, কপি দিলেন আপনারা, তো সেই লাল মিয়া কোথায়? এই প্রশ্নটা আপনারা জ্ঞানী হলে করবেন। তো যাই হোক, এই মিয়া আপনার এত কিছু জানার প্রয়োজন কেন? মাথা গরম করেন না, এই ভালো না লাগলে বের হয়ে যান। তো যাই হোক, লিটন কুমার দাস, ধন্যবাদ ভাই। ভাই, যে টাকা বেতন প্রতিদিন আসলে উচ্চ পদে আছে, ইনকাম বেশি, তার যিনি সবাই টাকা দিয়ে সাহায্য করুন। আপনি আমাদের ভরসা ভাই, হাল ছেড়ে দিয়েন না, সিদ্ধান্ত নেন, সব সময় আছি ভাই। আসলে এই কথায়, কবির ভাষায় আছে, মিঠা কথায় কিন্তু চিরা ভিজে না ভাই, চিরা ভিজতে গেলে পানি লাগে। এই যে আমি রবিবার দিন ঢাকা যাব, রবিবার দিন ঢাকা যাইতে অবশ্যই আমার কিন্তু গাড়ি ভাড়ার টাকা লাগবে, খাইতে গেলে টাকা লাগবে। এখন আপনারা আমাকে সান্ত্বনা দিলে তো আমার পেট চলে না। আপনারা আমার সান্ত্বনা দিলে কি পেট চলে? সোমবার দিনে আপনারা কিন্তু সান্ত্বনা দিয়েছিলেন কালকে টাকা পাঠাবো। এই যে আজকেও কিন্তু ওই যে RS ভাই, উনি কিন্তু লেকচারে রবিবার দিন 5,000 টাকা দেবো। এই RS ভাইকে রবিবার দিন খুঁজে পাবেন? পাবেন না ভাই। আর এই লাইভে ঢুকে ওই RS ভাই আমি খুঁজতেও যাব না, যে 1 ঘন্টা লাইভ করছি RS ভাইয়ের মোবাইল নাম্বারটা খুঁজি। মোবাইল নাম্বার তো নাই, আমি খুঁজেই পাবো কোথায়? তো আর যে দিবার, সে কিন্তু কমেন্ট করে না। সে আমি লাইভে থাকা অবস্থায় টাকা অনেকেই অনেক টাইমে অনেকদিন পাঠায়, যে আমি লাইভে আছি, লাইভে থাকা অবস্থায় একজন 500 টাকা পাঠাইছে। একদিন তো লাইভে থাকা অবস্থায় কত টাকা আসলো? 2,000 টাকা আসলো। একজন 100, একজন 200, একজন 500, একজন 1,000।
এই লাইভে থাকা অবস্থায় কিন্তু টাকা আসলো 2,000। কেউ কিন্তু আমার সাথে ফোনে কথা বলে নাই। ভাই মাঝে উজ্জ্বল ভাই আপনার সাথে ছিলাম আমি। উজ্জ্বল ভাই কি হলো যে আপনার বিপক্ষে চলে গেল? সরি ভাই, আপনি অনেকগুলো প্রশ্ন করতেছেন, এতগুলো প্রশ্ন উত্তর দিতে গেলে লাইভটা লং হয়ে যাবে ভাই। এতগুলো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব না ভাই। আপনার প্রশ্ন থাকলে আমার ফোন করেন, ফোনে আপনার প্রশ্নের উত্তর দিব না, কিন্তু লাইভে এসে এত প্রশ্নের উত্তর পসিবল না। তো যাই হোক, সব সময় পাশে আছি। তো যে কথাটা বললাম যে এই যারা টাকা দেয় তারা কিন্তু আমার সাথে ফোনে কথাও বলে না, টাকা পাঠিয়ে দিয়ে রাখে। আমি লাইভ থেকে বেরিয়ে গেলে তারপর আমাকে ফোন দিয়ে বলে ভাই এই টাকাটা গেছে কিনা। অনেকে আবার ফোনও দেয় না, টাকা পাঠায় ফোন দেয় না। তো যারা দেওয়ার তারা কিন্তু ভাই কমেন্ট লেখে জাহির করে না, কমেন্ট লেখে তারা জাহির করে না আমি 5,000 টাকা দেবো, আমি 10,000 টাকা দেবো। যারা দেবার তারা এমনিতেই দেয়। তারা এই কমেন্টের বেশিরভাগ আমি কমেন্টের টাকা পাই নাই। মানে কমেন্টে যে 10,000, 5,000, 2,000, 1,000 লাইভের মধ্যে কমেন্টের টাকাগুলো কিন্তু আসলে এরা দেয় না। ভাই আপনার নগদ নাম্বারটা দেন তো। আমি বললাম তো আপনার টাকা দিয়ে দেব আমি। টাকা যে কাজ করতেছেন আমাদের জন্য। ভাই আপনাকে আমি বলছি যে আমার নগদ নাম্বার, বিকাশ নাম্বার আমার প্রত্যেকটা পোস্টের মধ্যে দেয়া আছে 01789415319। আপনারা আমার পোস্টে ঢুকেই দেখবেন যে প্রত্যেকটা পোস্টের নিচে একটা গ্রামের নাম্বার আছে লাস্টে 19। ওই নাম্বারটাতে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, সবই ওই নাম্বারে খোলা আছে। তো যাই হোক, মূল কথাগুলো আমার শেষ। তো আর 5 মিনিট আছি, 9টায় জাস্ট 10টায় বেরিয়ে যাবো, 9:55 বাজে। গ্রাম পুলিশের আজ এই অবস্থার জন্য আমরাই দায়ী, এই বাহিনীর অনেক গুণ। রাইট ভাই, যতগুলো লোক টাকা দিবে অঙ্গীকার করে তার অর্ধেক লোক টাকা দিলে কাজ থেমে থাকতো না। রাইট ভাই, আমি আন্দোলনের ডাক ঠিকই দিতাম যদি আজকে আমি আন্দোলনের ঘোষণা দিতাম, তারিখ ঘোষণা দিতাম, যদি আমি যেভাবে বলছি সেভাবে এই গ্রাম পুলিশ টাকা দিত, তাহলে অবশ্যই আজকে কিন্তু আমার কাছ থেকে ঘোষণা পাইতেন যে এত তারিখে সবাই ঢাকা আসে। সেটা আমি আজকে লাইভে বলতাম, কিন্তু সেটা করতেছি না। কারণ আমার ক্ষতি আমি নিজে ডেকে আনতেছি, আপনারা ঘরে বসে বসে মধু খাবেন। যাই হোক, আর 5 মিনিট আছে, নির্ধারিত টাইমে বের হয়ে যাব। এই মুহূর্তে যারা আছেন কিছু করেন ভাই, আর পারতেছি না, সাধ্য থাকলে একাই 50,000 দিতাম। আমার একটি ভাই লিখেছেন, আসলে ভাই 50,000 লাগবে কেন রে ভাই? আমি কিন্তু কাউকে বলি না বিগ অঙ্কের টাকা আপনার কেন লাগবে, দায়িত্বটা কি আর লোকজনের নাই? 40,000 লোক আছি, 20,000 লোক যদি আমার পক্ষে থাকে, ভাগ করেও যদি দিই, 20,000 লোক 100 করে টাকা দিলে টাকা আসে 20 লাখ টাকা। 100 করে টাকা দিলে 20 লাখ করে আসে। 500 করে টাকা দিলে তো টাকাই অভাবই নাই। তাদের দায়িত্ব নাই এখানে? আপনি একা কেন 50,000 টাকা দিতে যাবেন? আপনার বাপের ধন সাপে খাইছে। আমার মতো বোধহয় আর কেউ হইেন না যে 50,000, 1 লাখ টাকা দিয়ে এখানে আপনি আসবেন। আমার মতো বোধহয় আর কেউ হইেন না। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। টাকা কেমন করে দেব ভাই, বেতন পাইনি। ভাই তাহলে আমিও তো বলতে পারি আমি কেমন করে রাখা যাবো, আমি তো বেতন পাইনি। আপনারা যারা আমার মুখের দিকে তাকিয়ে আছেন, আপনি টাকা দিতে পারবেন না, কত দিবেন? 100 টাকা। ঢাকায় যাইতে তো চোখ যুগে লাগে, যাইতে আইতে খাইতে 2,000 টাকা। তাহলে আপনি 100 টাকা দিবার গেলে চিন্তা করেন টাকা কেমন করে দেবো, বেতন পাই না 3 মাস। তাহলে আমি কেমন করে ঢাকা যাবো ভাই? আমিও তো বেতন পাই না 3 মাস। আমি তো 14-15 মাস ধরে বেতন পাই না। 50 টাকা করে দিতে কোটি টাকার হিসেব চলে যায়। হ্যাঁ ভাই, সেটাই, 50 টাকা করে না দিয়ে কোটি টাকার হিসাব করে এরা ঘরে বসে, সমস্যাটা ওই জায়গায়। লিটন কুমার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার সাথে আমি শেয়ার করতেছি, তাই ওদের লোক আমার কাছে ফোন দিয়েছে, ওদের মনে হয় লোক আপনার লাইভে যুক্ত আছে ভাই। হ্যাঁ অবশ্যই ভাই, ওদের লোক তো আমার লাইভে যুক্ত আছেই। এটা তো আর ধরেন ওরা হোয়াটসঅ্যাপে অনেকগুলাই, সবার নাম তো আর জানা নাই, আর লাইভের সব লোক তো এই দেখা যায় না। অবশ্যই আপনার কাছে ওরা ফোন দেবে যে লাল মেয়েকে টাকা না দিয়ে আমাদেরকে টাকা দেন, আমাদেরকে টাকা দিলে আমরা মামলার কাজটা করতেছি। অবশ্যই ভাই ওরা আপনার কাছে ফোন দেবে। তফসিল ঘোষণা হলে নাকি ভাই কোনো আন্দোলন করা যাবে না, এটা কি ঠিক? কে বলছে ভাই? কে বলছে? তফসিল ঘোষণা হয়েছে দেখি আপনারা না খেয়ে থাকবেন? এই 3 মাস পরে এই নির্বাচন হবে, 3 মাস কি আপনারা না খেয়ে থাকবেন? বাজার করবেন না, খাবেন না? আপনার পেটের দায়ে আপনি যে কোনো সময় গর্জন দিতে পারেন। কিসের তফসিল ঘোষণা হইলে দেওয়া যায় না? কে বলছে?
আইন যদি তারা দেখায়, রাষ্ট্র দেখায়, আপনি আইন দেখাইতে পারবেন না। আপনার যদি সংবিধানে লেখা থাকে তফসিল ঘোষণার পরে এই কোনো আন্দোলন করা যাবে না, এই কোনো বেতন বাড়ানো যাবে না, তাইলে এটা যদি গেজেটের ভিতরে লেখা থাকে, আইনের বই লেখা থাকে, তাহলে সেই গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল এইটাও গ্যাজেটের ভিতরে লেখা আছে। আইন এইটা মানেন, ওইটা কেন মানেন না? এই আইন যদি আপনি মানেন, তাহলে ওই এটাও তো আইনের বই লেখা, গ্যাজেটে লেখা, 2011 সালের গ্যাজেটে লেখা, 4th শ্রেণীর কর্মচারী গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। এইটা মানবেন আপনি, এটা কেন মানেন না? এটা মানেন। এইটা মানলে, আপনি যদি এটা মানেন, তাহলে তো আমি আপনারটা মানি, তখন তো আমি আইন ভঙ্গই করুম না। আমার জাতীয় বেতন স্কেল দিয়ে দিলে তো আমি আপনার আইনই ভঙ্গ করুম না, আমার আর কোনো চাওয়াই থাকে না। আপনি আইন মানেন, আমি তখন আইন মানবো। আপনি আইন মানবেন না, আমিও আইন মানবো না। কিসের আইন ভাই? এটা প্রত্যেক সরকারই বললে কোনো আন্দোলন চলবে না। নির্বাচন কমিশন তো বলবেই, যার যার জায়গা থেকে সেই তো বলবেই আইন আইন এই ভঙ্গ করবেন না। তো যাই হোক, শেষ প্রান্তে লাইভের 59 বাকি আছি, জাস্ট টাইমে চলে যাবো ভাই। ভাই ওদের ফোন দিয়ে প্লিজ একটু জানাবেন ভাই। ভাই 64 জেলা নেওয়া যাবে না, আমাদের গ্রুপটা সাদামুক্ত নেই, লাইভে আসে, তাই ওদের কিছু বলবেন না ভাই। আমি একটু গালি দেব ভাই, ওদের ফোন দিয়ে প্লিজ একটু জানাবেন ভাই। ওরা যদি সাদামুক্ত হয়, তাহলে ভাই ওরা আপনার কাছে টাকা চায় কেন ভাই? ওদের সদস্য না প্রায় 4000, তাই বলবো। কারণ আপনি কাদের সদস্য 4000? লাইভে সমস্যা নাই, কিন্তু আমরা সব দেখতে পারতেছি ও শুনতে পাচ্ছি, আপনি কি বলতেছেন? আমার সাইফুল ইসলাম ভাই, লাস্টে দেখলাম ভাই ওদের আইন মানতে হবে, কিন্তু আমাদের কোনো আইন নাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। সাইফুল ভাই, বের হয়ে যাচ্ছি ভাই, 1 মিনিটের ভিতরে বেরিয়ে যাবো, 1 মিনিটও নাই। আমিন। হ্যাঁ, নয়ন হোসেন ভাই, আমিন, ধন্যবাদ ভাই। সকলে ভালো থাকবেন ভাই। অনেক কথা হইলো, ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দেবেন। আর এখন আপনাদের কাজগুলো আপনারাই আগিয়ে নিয়েন। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমার পথ চলাটা এখন ভিন্ন দিকে চলে যাবে, তবে রবিবার শেষ, রবিবারই আপনাদের জন্য শেষ, হয়তো বা টাকা যাব। আর আল্লাহ জানি না কি ডাকছে কপালে। এখানে আমরা যারা আছি সবাইকে বলতেছি, আপনারা সবাই লাল ভাইকে সহযোগিতা করেন। আসলে ভাই, এই পর্যন্ত বহুত বলছি, আপনারাও অনেকেই আমার সাথে বলছেন, কিন্তু যেই লাউ সেই কদু ভাই, যেই লাউ সেই কদু। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।